নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনায় প্রথম দিন থেকে একটা অভিযোগ উঠছে যে একা সঞ্জয় রায় অভিযুক্ত নয়, তার সঙ্গে আরও কেউ থাকতে পারে, যেটা কলকাতা পুলিশ প্রমাণ লোপাট করে দিয়েছে বা সিবিআইও পরবর্তী ক্ষেত্রে সেটাকে গুরুত্ব দেয়নি, ইত্যাদি ইত্যাদি। মানে প্রথম দিন যেহেতু প্রথমে কলকাতা পুলিশ একজনকেই অ্যারেস্ট করেছিল 24 ঘন্টার মধ্যে, সঞ্জয় রায়, সিভিক ভলেন্টিয়ার, পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে যে সিবিআইও ওকেই মুখ্য অভিযুক্ত হিসাবে পেশ করেছে, চার্জশিট পেশ করেছে এখনো পর্যন্ত। কিন্তু প্রথম দিন থেকেই একটা অনেকেই মানে অভিযোগ, বা জুনিয়র চিকিৎসক, বিভিন্ন রাজনীতিবিদ বা অনেকেই এটা অভিযোগ করছেন যে এই ধরনের ঘটনা একা সঞ্জয় রায়ের পক্ষে ঘটানো সম্ভব নয়। নিশ্চয়ই আরও কেউ ছিল। কলকাতা পুলিশ সেই প্রমাণগুলো লোপাট করে দিয়েছে এবং সিবিআইও হয় প্রমাণ লোপাট করে দিয়েছে, নাহলে ওগুলোকে গুরুত্ব দেয়নি, ইত্যাদি ইত্যাদি। সিবিআই এবং রাজ্য সরকার একটা সেটিং ইত্যাদিও একটা অভিযোগ বিভিন্ন মহল থেকে করা হচ্ছে। তো এই রিসেন্ট আপনারা জানেন একটা সিএফএসএল মানে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের একটা রিপোর্টও পাবলিশ হয়েছিল। তো বিভিন্ন মিডিয়াতে প্রচার করা হচ্ছিল, যেহেতু এই রিপোর্টে ছিল যে যে জায়গায় ধর্ষিতা বা নির্যাতিতার দেহ পাওয়া গেছিল ওখানে ধস্তাধস্তির বা সেই ধরনের কোনো বিশেষ চিহ্ন পাওয়া যায়নি, বা ওই ঘরে যাওয়ার জন্য যে রাস্তা, সেই রাস্তা দিয়ে গেলে অনেকেরই চোখে পড়বে। একা কোনো যদি ব্যক্তি ওখানে যায়, কারোর চোখ এড়িয়ে চলে যাবে এমন কিন্তু হওয়া সম্ভব নয়। এই ধরনের রিপোর্ট একটা এসছিল। তো এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছিল যে এই তো রিপোর্ট এসছে, তাহলে কি নিশ্চিত অন্য কোথাও হত্যা করে আনা হয়েছে বা আরও কেউ জড়িত ছিল, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেটা ছিল মানে ওই যে রিপোর্টটা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের রিপোর্ট, সেটা 11ই সেপ্টেম্বর 2024 সিবিআইয়ের কাছে এসেছিল। সেটা একটা প্রাইমারি রিপোর্ট ছিল। তো যখন সিবিআই এই ইনকোয়ারি করে বা ইনকোয়ারি হাতে নেয়, তারপর সিবিআই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে একটা অনুরোধ করেছিল যে একটা মেডিকেল বোর্ড তৈরি করার জন্য। তো মেডিকেল বোর্ড তৈরি করার উদ্দেশ্য ছিল যে যে ধরনের বিভিন্ন জায়গায় ফরেন্সিক সায়েন্স ল্যাব বা ময়নাতদন্ত বা যা যা রিপোর্ট এসছে সেইগুলো ভিত্তি করে সেইগুলোর যে জাজমেন্ট, সেসব মেডিকেল টার্ম বা সেই সব টেকনিক্যাল জিনিসগুলো যাতে ক্লিয়ার কাট বোঝা যায় বা বলতে পারে, সেই মেডিকেল বোর্ডকে দায়িত্বটা দেওয়া হবে। তো সেই হিসাবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যিনি অধিকর্তা ছিলেন, উনি একটা 11 মেম্বারের মেডিকেল বোর্ড তৈরি করেন। এই 11 জন মেডিকেল বোর্ডে ভারতবর্ষের বিভিন্ন বিখ্যাত হাসপাতালের ফরেন্সিক এক্সপার্টরা ছিলেন, ইনক্লুডিং দিল্লি এইমসের ফরেন্সিক এক্সপার্টও ছিলেন। তো তার নেতৃত্বে, যার নাম হচ্ছে আদর্শ কুমার, তার নেতৃত্বে এই মেডিকেল বোর্ড তৈরি হয়েছিল, যার নাম ছিল মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল বোর্ড, MIMB। তো এই MIMB গত 21শে সেপ্টেম্বর একটা রিপোর্ট সিবিআইকে পাঠিয়েছিল, বা সমস্ত ফরেন্সিক সায়েন্স ল্যাবের রিপোর্ট দেখে, ময়নাতদন্তের রিপোর্ট দেখে যা কিছু করে ওনারা একটা ডিসাইড করে এই 11 মেম্বারের যে বোর্ড তৈরি হয়েছিল তাতে 3 নম্বর পয়েন্টে ওখানে কিন্তু তারা 9টা সাজেশন দিয়েছিল সিবিআইকে, যে কি হতে পারে বা এটার বিনিময়ে কি হয়েছে, ইত্যাদি ইত্যাদি, যাদের যা অ্যাডভাইস থাকে। সেই রিপোর্টে ছিল 3 নম্বর যে পয়েন্ট, তাতে কিন্তু ওরা এটাই জানিয়েছিল যে একার পক্ষেও এই ঘটনা ঘটানো সম্ভব। মানে এই যে যারা বলছেন যে একা এটা কোনোভাবে সম্ভব নয়, যারা মেডিকেল এক্সপার্ট আমাদের বাংলায় রয়েছে, মানে জুনিয়র ডাক্তার বা সিনিয়র ডাক্তাররা যারা চিৎকার চেঁচামেচি করে এই কথাটা বলছেন যে একা এটা কোনোভাবেই সম্ভব নয়, তাদের আমি বলবো যে ওই MIMB রিপোর্টটা একবার পড়ে নিতে। ওখানে কিন্তু 3 নম্বর জায়গায় ওটা কিন্তু স্পষ্ট রয়েছে যে একা সঞ্জয় রায়ের পক্ষে কিন্তু, মানে একা সঞ্জয় রায় না, একা কোনো ব্যক্তির পক্ষে এটা ঘটানো সম্ভব। এবং সেখানে আরও তারা যেটা দিয়েছে যে ডিএনএ রিপোর্ট বা নির্যাতিতার যে নখের আঁচড় যেটা সঞ্জয় রায়ের শরীরে ছিল সেগুলোর সঙ্গে ম্যাচ করে আরও যা যা রিপোর্ট ওরা কিন্তু সিবিআইকে দিয়েছে। তো তার ভিত্তিতে সিবিআই কিন্তু ডিসাইড করেছে বা চার্জশিট নিয়েছে। তো সিবিআই কিন্তু একা একা মনের ইচ্ছায় বা কোনো রিপোর্ট না দেখে, কাউকে কিছু এক্সপার্টের কোনো ওপিনিয়ন না নিয়ে সিবিআই কোনো চার্জশিট বানিয়ে দিয়েছে বা আদালতে পেশ করে দিয়েছে, এই ধরনের কোনো ব্যাপার নেই। তো যারা বলছেন যে একের অধিক থাকতেই পারে, নাহলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারে না, আমার মনে হয় ওনাদেরকে একটু এই রিপোর্টটা পড়ে নেওয়া উচিত। এটা কিন্তু কোনো পশ্চিমবঙ্গ সরকার বা অন্য কোনো রাজ্য সরকার না, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ এই বোর্ড তৈরি হয়েছিল। মানে কেন্দ্রীয় স্বাস্থ্য অধিকর্তা যিনি, উনি এই বোর্ডটা তৈরি করেছিলেন ভারতবর্ষের সেরা সেরা ফরেন্সিক এক্সপার্টকে নিয়ে।
এবং দিল্লির এইমস ছিল, দিল্লির সফদরজং হসপিটালে যিনি ফরেন্সিক এক্সপার্ট উনিও ছিলেন, আরও অন্যান্য হাসপাতালে যারা এক্সপার্ট, এই ধরনের 11 জন মেম্বার ছিলেন। 11 জন মেম্বার কিন্তু সমস্ত রিপোর্টকে দেখে, জাজ করে, সমস্ত কিছু দেখে তারপরে কিন্তু তাদের ওপিনিয়ন জানিয়েছিল, এবং তাতেই কিন্তু এটা জানিয়েছিলেন যে একার পক্ষেও এই ঘটনা ঘটানো সম্ভব। তো এটা কিন্তু আমার মনে হয় যে এই রিপোর্টটা আমাদের রাজ্যের রাজনীতিবিদরা বা যারা জুনিয়র ডাক্তার বা সিনিয়র ডাক্তার যারা চিৎকার চেঁচামেচি করছেন, আন্দোলন করছেন, তারা এটা জানতেন না তা না, তারা জানতেন, কিন্তু তারা এই রিপোর্টটা অলরেডি 21শে সেপ্টেম্বর 2024 সিবিআইয়ের কাছে এসছে। তো তার এগুলো, এবং সেই যে এই যে মানে মেডিকেল বোর্ডের যিনি ছিলেন আদর্শ কুমার, উনি কিন্তু শিয়ালদা কোর্টে এসে সাক্ষীও দিয়ে গেছেন। তো এইগুলো আমার মনে হচ্ছে নির্যাতিতার পরিবারের তরফের আইনজীবী বা জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারের যারা আইনজীবী রয়েছেন, বা ওনারা এটা জানতেন না বা জানেন না, এটা হতে পারে না, ওনারা জানেন, কিন্তু ওই একটাই আন্দোলনকে চালিয়ে যেতে হবে। আন্দোলন না চালিয়ে গেলে অনেকের অনেক কিছু প্রবলেম হবে, কোনো না কোনোভাবে একটা বাহানা বানিয়ে আন্দোলনকে চালিয়ে যাওয়া যেতে পারে। তার জন্য মিথ্যা কিছু রটনা রটাতে হবে, কিছু কাদা ছুটতে হবে। তো এই জন্যই এতে মানে এই জন্যই আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছেন, কিন্তু রিপোর্ট যেগুলো আস্তে আস্তে পেশ হচ্ছে তাতে কিন্তু এইসব জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার বা যারা তথাকথিত আন্দোলনজীবী, এদের কিন্তু আস্তে আস্তে মুখোশ খুলে যাচ্ছে। হ্যাঁ, ওই রিপোর্টে একটা যেটা আরও একটা রিপোর্ট মানে ওখানে রয়েছে যে ওই পোস্টমর্টম ঘরে অনেকেই ছিল, মানে অনেকে ভিডিও করছিলেন, অনেকে ছবি তুলছে, এটা নিয়ে ওনারা একটা অবজেকশন জানিয়েছেন, মানে 11 জন মেম্বার যারা রয়েছেন ওনারা। এবং সেটা একটা তারও যুক্তি আছে যে যেদিনকে এই ঘটনাটা ঘটে সেদিনকে কিন্তু জুনিয়র ডাক্তাররাই কিন্তু দাবি করেছিলেন যে ওনাদের 5 জন প্রতিনিধি থাকতে হবে, ভিডিওগ্রাফি করতে হবে, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকতে হবে। তো সেই হিসাবে অনেকে থাকবে, হয়তো ওনারা এই ঘটনাটা জানেননি। তো ওনাদেরকে যখন হয়তো মানে বলা হয়েছে, তখন ওনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে কেন এত মানুষ ছিলেন বা ভিডিওগ্রাফি করছিলেন বা ফটোগ্রাফি করছিলেন। এটা একটা ওনারা একটা অবজেকশন করেছেন, স্বাভাবিক ব্যাপার, ওনাদের কোনো ভুল ত্রুটি তো পাওয়া যাচ্ছে না। তো এই যারা আন্দোলনজীবী বড় বড় কথা বলছেন বা বিভিন্ন রাজনীতিবিদ বিভিন্ন কথা বলছেন যে একার পক্ষে তো কোনোভাবে সম্ভব না, বা বিভিন্ন ডাক্তার, যেটা আমাদের এখানে কিছু ডাক্তার চিৎকার করে করছেন যে একার পক্ষে এটা সম্ভব না, একের অধিক ব্যক্তি তো অবশ্যই থাকতে পারে, আমার মনে হয় তাদের এই রিপোর্টটা একবার পড়ে নেওয়া উচিত। এটা কিন্তু অলরেডি পাবলিশ হয়েছে। তো আমার মনে হয় এই যে যারা মানে আন্দোলনজীবী বা যারা জেনে বুঝেও বিভিন্ন রিপোর্টকে চেপে দিয়ে চুপচাপ আরও একটা মিথ্যাকে আশ্রয় নিয়ে বিভিন্নভাবে আন্দোলন করছিল, আস্তে আস্তে ওনাদের কিন্তু মুখোশ ধীরে ধীরে খুলতে শুরু করেছে এবং করবে। তো যেটা সত্যি কিন্তু সেটা ধীরে ধীরে বেরিয়ে আসবে, সত্যি সত্যিই হবে, মিথ্যা মিথ্যাই হবে। তো আপনি কাউকে চাইলেই সে দোষী সাব্যস্ত করে দেবেন বা এই আন্দোলনকে চালিয়ে যাবেন, সেটা কিন্তু হতে পারে না। এবং বোঝা যাচ্ছে যে এগুলো সব এইসব মিথ্যা আশ্রয় এই কারণে না হচ্ছে যাতে এই আন্দোলনকে চালিয়ে যাওয়া হয়, এবং এই চালিয়ে যাওয়াতে ফায়দা হচ্ছে কিছু রাজনীতিবিদদের, পলিটিক্যাল হয়তো ফায়দা হবে। এবং আমার মনে হচ্ছে আরও কিছু মিথ্যাকে আশ্রয় করে এই ধরনের আন্দোলন চালানোর একটা পরিকল্পনা শুরু হয়ে যাবে, এবং এটা 2026-এর আগে শেষ হবে বলে আমার মনে হচ্ছে না। সে যতই সাজা ঘোষণা হয়ে যাক বা যাই হোক, 2026 পর্যন্ত তো এই ধরনের আন্দোলন চলবে। আপনারা জানেন নিশ্চয় ডেরেনা ক্রসিংয়েও কিছু ডাক্তাররা ধর্না শুরু করেছেন, তারা আরও বাড়াবেন বলছেন, আন্দোলন আরও বাড়াবেন বলছেন। তো কিন্তু তারা কিন্তু এই রিপোর্টটা আমার মনে হয় নিশ্চয়ই জানেন, না জেনে কিন্তু এটা না। তো আমার মনে হয় যদি নাও জানেন তো এখন ওনাদের একটু জেনে যাওয়া উচিত, তারপরে ওনাদেরকেই বরং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে বলা উচিত যে তাহলে আপনারা মানে ওখানে যে 11 জনের মেম্বার রয়েছে ওনারা তাহলে কিছুই জানেন না, এই ডাক্তাররাই সব জানেন। তাহলে মানে ইনাদের কাছ থেকে ওনাদেরকে মনে হয় ট্রেনিং নেওয়া উচিত, মানে ওই 11 জনের ট্রেনিং নেওয়া উচিত আমাদের এইসব সিনিয়র ডাক্তারদের, মানে এইসব আন্দোলনজীবী জুনিয়র ডাক্তারদের কাছ থেকে। তো দেখা যাক আগামী দিনে এইসব সিনিয়র ডাক্তার এবং জুনিয়র ডাক্তারের আরও কিছু কিছু কাহিনী নিশ্চয়ই বেরোবে, বা যদি কোনো বেরোয় তার জন্য আমরা নিশ্চয়ই লক্ষ্য রাখবো। আজকে এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।